ইরানের সাথে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাথে গোপন যোগাযোগের দাবি প্রত্যাখ্যান ইরানের। কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা, ইরান থেকে হামলা চালানো হয়েছে বলে দাবি স্থানীয় নিরাপত্তা বিষয়ক সংস্থার। এবং প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ, ম্যানিলায় সরকারি কার্যক্রম বন্ধ, ইতিহাসে বড় দাবানল বেলজিয়ামে। ইরানের সাথে চলমান অন্তর্বর্তী সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে গোপন যোগাযোগের দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এর আগে ওয়াশিংটন এবং আইআরজিসির গোপন যোগাযোগের দাবি করেন ট্রাম্প। হরমুজ প্রণালী অবরোধের মধ্যে ইরানের কাছে আরব আমিরাতের মালিকানাধীন একটি তেলবাহী জাহাজ আটকের দাবি উঠেছে। একই সময় গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলে দেয়া এবং যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরান আলোচনা চলছে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে হরমুজ ঘিরে নতুন করে উত্তপ্ত পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে বিদ্যমান অন্তর্বর্তী চুক্তি বাড়ানোর কথা ভাবছে না ওয়াশিংটন। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ট্রাম্পের পর্দার আড়ালে আলোচনার দাবিও প্রত্যাখ্যান করেছে। ফলে দুদেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে জুলাইয়ের মাঝামাঝি থেকে হরমুজে অবরোধ কার্যক্রমের সময় মার্কিন নৌবাহিনী ৬৪টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে জাহাজে তল্লাশি অভিযানের পাশাপাশি অচল করা হয়েছে ৩টি ভেসেল। এরই মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপের কাছে আরব আমিরাতের মালিকানাধীন তেলবাহী জাহাজ আটকের দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম। ইরানের সংবাদ সংস্থার দাবি, হরমুজ দিয়ে চলাচলকারী ট্যাঙ্কারগুলোকে ইরানের নির্ধারিত রুট অনুসরণ, সার্ভিস ফি প্রদান এবং অনুমতি নেয়ার শর্ত মানতে হচ্ছে। তবে জাহাজ আটকের বিষয়ে এখনো ইরান বা আমিরাতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এদিকে যুদ্ধবিরতি বজায় রাখা এবং হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আলোচনায় চলমান সমঝোতা চেষ্টার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ইরাকের কুর্দিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয়ে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন আরাকচি। প্রতিবেশীদের মধ্যে বিভেদ তৈরির জন্য ফলস ফ্ল্যাগ তৎপরতা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আরাফাত ইসলাম, একাত্তর। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি মেয়াদ শেষ সোমবার, কিন্তু সমঝোতার শর্ত নিয়ে দুই দেশের বিরোধ কাটেনি এখনো। বরং হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। বাড়ছে পাল্টাপাল্টি মন্তব্য আর পরস্পরের প্রতি চুক্তি ভঙ্গের অভিযোগ। তাই কোনো পক্ষের মধ্যে চুক্তির মেয়াদ বাড়ানোর লক্ষণ দেখা যাচ্ছে না। তবে কি আবার নতুন সংঘাতে জড়াবে দুই দেশ? কি অপেক্ষা করছে সামনে, সেই প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদা রেন্থি। টেলিগ্রামে পোস্ট করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বললেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনা শুরুর বিষয়ে তেহরান এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে ইরানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা। আরাকচি বলেন, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নতুন পথ নির্ধারণের জন্য ওমানের সাথে একটি আলাদা চুক্তি নিয়ে কাজ করছে ইরান। তিনি জোর দিয়ে বলেন, কেবল রাজনৈতিক সমাধান পাওয়া গেলেই তা সম্ভব। অপরদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার নিউ ইয়র্কে বলেছেন, ইরানকে পরাজিত করার পর খুব শিগগিরই হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন তিনি। আল জাজিরার প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতার ক্ষেত্রে চুক্তি সইয়ের পর থেকেই মূল বিরোধ ছিল এর ধরন ও শর্ত নিয়ে। এটি শুধু যুদ্ধবিরতির চুক্তি ছিল নাকি দীর্ঘমেয়াদী সমঝোতা ও কোন পক্ষের কি দায়িত্ব ছিল তা নিয়ে দু দেশের মধ্যে বিরোধ দেখা দেয়। তবে আনুষ্ঠানিকভাবে সোমবার সমঝোতা স্মারকের মেয়াদ শেষ, কিন্তু এর অর্থ দুপক্ষের কাছে দুরকম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করেছে। 60 দিন এমন কোনো যুদ্ধবিরতি ছিল না যার মেয়াদ বাড়াতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেষ পর্যন্ত যুদ্ধের ক্ষতিপূরণ পাওয়ার পাশাপাশি
হরমুজ প্রণালীর ওপর আরও বেশি নিয়ন্ত্রণ অর্জন করতে পারে ইরান। ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত একটি চুক্তির মাধ্যমেই যুদ্ধের সমাধান হতে পারে, তবে তা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর। তখন নির্বাচনে এর প্রভাবও তুলনামূলক কম থাকবে। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ইরান সমঝোতায় যে ছাড় আদায় করেছে তা গর্ব ও বিজয়ের। নাহিদা রিন্থি, ৭১। হরমুজ প্রণালী নিয়ে ইরানের সাথে চুক্তির প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়ালে ওমানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে ইরানকে আত্মসমর্পণে আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থা নিয়ে ইরান ও ওমানের কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছেন। এখন পর্যন্ত বেশ কয়েকটি অগ্রগতির কথাও বলছে দুই পক্ষ। তবে ট্রাম্প বারবার দাবি করেছেন হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পরপরই এই প্রণালী বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্বের 1/5 জ্বালানি পরিবহনে ব্যাঘাত ঘটে। তাই ইরান যুদ্ধে নিজেদের মূল লক্ষ্য ছেড়ে এখন জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে হরমুজ খুলতে মরিয়া যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন খুব শিগগিরই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করবেন। ট্রাম্পের এই বক্তব্যকে একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান। কিন্তু প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী এমন দাবি আদৌ কি সম্ভব? আর ট্রাম্পের এই হুমকি কতটা বাস্তব? বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। ইরান হরমুজ প্রণালীকে বিশ্ব অর্থনীতি অচল করে দেওয়ার গুরুত্বপূর্ণ এক হাতিয়ার হিসেবে দেখছে। সেই জায়গা থেকে দেশটি জলপথটি বন্ধ করে রেখেছে। অন্যদিকে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোয় নৌ অবরোধ বজায় রেখেছে। এতে যুদ্ধ বিধ্বস্ত দেশটির অর্থনীতি আরও বিপর্যস্ত হয়ে উঠেছে। হরমুজ নিয়ে কে আগে নতি স্বীকার করবে, এই নিয়ে উত্তেজনা যখন তুঙ্গে, এর মধ্যেই ট্রাম্প দাবি করেছেন ইরান শোচনীয়ভাবে হারছে। শিগগিরই হরমুজ প্রণালীকে তিনি যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করবেন। এখন প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি আসলেই হরমুজ প্রণালীকে নিজেদের অংশ করতে পারে? আর এমন ঘোষণা কি অর্থ বহন করে? তবে ট্রাম্পের এই বক্তব্যকে গুরুত্ব দিতে রাজি নয় তেহরান। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি সতর্ক করে বলেছেন, হরমুজ নিয়ে এমন মন্তব্য করলে তার কঠোর জবাব দেওয়া হবে। দেশটির বিচার বিভাগের প্রধান ট্রাম্পকে অপরাধী ও নির্বোধ আখ্যা দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী ইরানের ছিল, আছে এবং থাকবে। বিশ্লেষকরা বলছেন, শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘোষণায় কোনো আন্তর্জাতিক জলপথের সার্বভৌমত্ব পরিবর্তন করা যায় না। মার্কিন সংবিধান বিশেষজ্ঞ ব্রুস ফেইনের মতে, এমন সিদ্ধান্ত বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদন এবং আন্তর্জাতিক স্বীকৃতি দুই প্রয়োজন। সমুদ্র আইন বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী ইরান ও ওমানের মধ্যবর্তী আন্তর্জাতিক নৌপথ। সেখানে যুক্তরাষ্ট্রের স্থায়ী সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হলে সামরিকভাবে পুরো এলাকায় নিয়ন্ত্রণ নিতে হবে, যা শুধু অত্যন্ত কঠিনই নয়, বরং নতুন করে বড় ধরনের আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি করবে। ট্রাম্প এর আগেও গ্রিনল্যান্ড কিংবা অন্যান্য অঞ্চল নিয়ে এমন বিতর্কিত মন্তব্য করেছেন। তাই তার সবশেষ বক্তব্যকে অনেকেই রাজনৈতিক বার্তা এবং চাপ সৃষ্টির কৌশল হিসেবেই দেখছেন। তবে এটি স্পষ্ট যে ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র আপাতত কোনো ছাড় দিতে প্রস্তুত নয়। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। একই সময় অঞ্চলটির নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থার প্রধানের বাসভবনেও ড্রোন হামলা হয়।
তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার অঞ্চলটির নিরাপত্তা বিষয়ক সংস্থার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে দাবি করা হয়, ইরানের ভূখণ্ড থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এই ড্রোন হামলা এমন এক সময় ঘটল যখন ইরান এবং তার আঞ্চলিক প্রতিপক্ষদের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। ইরানের সাথে ইরাকি কুর্দিস্তানের টানাপোড়েন দীর্ঘদিনের। তেহরানের অভিযোগ, ইরান বিরোধী কুর্দি সশস্ত্র এবং রাজনৈতিক গোষ্ঠীগুলোকে মদদ দিয়ে আসছে কুর্দিস্তান। তবে কুর্দিস্তান সরকার বরাবরই ইরানের অভিযোগ অস্বীকার করে আসছে। গাজায় যুদ্ধ বদলে দিয়েছে মানুষের জীবনের সংজ্ঞা। খাবার, পানি কিংবা জ্বালানির মতো মৌলিক প্রয়োজনের তালিকায় এখন জায়গা করে নিয়েছে আরও ছোট্ট একটি জিনিস, একটি লাইটার। যে লাইটার যুদ্ধের আগে ছিল প্রায় মূল্যহীন, সেটি এখন অনেক পরিবারের কাছে হয়ে উঠেছে বেঁচে থাকার অপরিহার্য উপকরণ। বিস্তারিত রিপোর্টে। তাঁবুর বাইরে ছোট্ট রান্নার জায়গা, পাশে পড়ে থাকা কিছু কাগজ, কার্ডবোর্ড আর টুকরো টুকরো জিনিস। গ্যাসের অভাবে এগুলোই এখন রান্নার জ্বালানি। কিন্তু আগুন জ্বালানো হবে কি দিয়ে? দরকার একটি লাইটার। কিন্তু যুদ্ধের আগে যে লাইটার পাওয়া যেত 3টি মাত্র 1 শেকেলে, এখন একটি লাইটারের দাম উঠেছে 100 শেকেল পর্যন্ত। 4 সন্তানের মা নিসরিন আবু সাদার কাছে তাই একটি লাইটারও যেন দুর্লভ সম্পদ। তাঁবুতে গ্যাস নেই, তাই লাইটার ছাড়া তাঁবু যেন কোনো কাজেরই নয়। যুদ্ধের আগে 1 শেকেলে 3টা লাইটার পাওয়া যেত, এখন একটি লাইটারের দাম 100 শেকেল। আমার মতো মানুষের পক্ষে 100 শেকেল দিয়ে একটি লাইটার কেনা সম্ভব নয়। একটি লাইটার তখন আর শুধু একজনের নয়, এক তাঁবু থেকে আরেক তাঁবু, সেখান থেকে আরো কয়েকটি পরিবারের হাতে ঘুরতে থাকে একই লাইটার। কখনো আগুন জ্বালিয়ে ফিরে আসতে হয়, আবার আগুন নিভে গেলে শুরু হয় নতুন করে চেষ্টা। সংকট যত গভীর হয়েছে ততই বদলে গেছে জীবনের ছোট ছোট হিসাব। একটি লাইটার এখন ঘুরছে 50টি তাঁবুতে। নষ্ট হয়ে গেলে সেটি ফেলে দেওয়ার সুযোগও নেই, মেরামত করেই আবার ব্যবহার করতে হয়। এই প্রয়োজন থেকেই লাইটার মেরামতের কাজ শুরু করেছেন হাসান আবু লতিফা। যুদ্ধের আগে ছিলেন কৃষি প্রকৌশলী, এখন ছোট্ট একটি দোকানে বসে সারাদিন নষ্ট লাইটার ঠিক করেন। লাইটার মেরামত আসলে কোনো পেশা নয়, কিন্তু মানুষের প্রয়োজন, তাদের দুর্ভোগ আর নিজের কাজের প্রয়োজনেই আমরা বাধ্য হয়ে এটাকে পেশা বানিয়েছি। মানুষের লাইটার ঠিক করা দরকার, আমারও কাজ দরকার, এই দুই প্রয়োজনেই আমাকে এখানে নিয়ে এসেছে। কিন্তু লাইটার মেরামত সহজ নয়। যন্ত্রাংশের সংকট, নিম্নমানের গ্যাস, সব মিলিয়ে মেরামত করা লাইটারও বেশি দিন টেকে না। আসল বুটেন গ্যাসও গাজায় ঢুকছে না, তাই বাধ্য হয়ে অন্য গ্যাস ব্যবহার করতে হচ্ছে। খুচরা যন্ত্রাংশ নষ্ট, আমরা যতটা পারি সেগুলো উদ্ধার করে ব্যবহার করি। একটি মেরামত করাতেই 20, 25 বা 30 শেকেল লাগে। আবার 10-20টি তাঁবুর মানুষ একটি লাইটারের উপর নির্ভর করে, তাই সেটি দ্রুত নষ্ট হয়ে যায়। একটি ছোট লাইটারের সংকট তাই শুধু রান্নাই আটকে দিচ্ছে না, বন্ধ করে দিচ্ছে মানুষের আয় রোজগারও। 6 সন্তানের মা ইফতিকার আল কাফারনা রুটি বানিয়ে জীবিকা চালান। আগুন জ্বালানোর উপকরণ না থাকলে থেমে যায় তার কাজও। লাইটার থাকলে কাজ আছে, লাইটার না থাকলে কাজ বন্ধ। তখন 3-4 ঘন্টা বসে থাকতে হয়। আমার কাছে লাইটারটাও এখন জীবিকার একটা উৎস মনে হয়। আমরা আর কি করব? আমাদের এসব সমস্যার সমাধান দরকার। যেখানে একসময় একটি সাধারণ লাইটার ছিল সামান্য দামের দৈনন্দিন জিনিস, যুদ্ধের বাস্তবতায় সেটি এখন হয়ে উঠেছে বেঁচে থাকার প্রয়োজন। একটি ছোট আগুন জ্বালাতে গিয়েও প্রতিদিন নতুন করে টের পাচ্ছেন গাজার মানুষ, সংকট কখনো কখনো কতটা ছোট জিনিসেও লুকিয়ে থাকতে পারে। চৈতি সরওয়ার, 71। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। ফিলিপাইনের ম্যানিলায় মাত্র 5 ঘন্টায় 201 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বন্ধ রাখা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরের কার্যক্রম। দক্ষিণ কোরিয়ায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসে একটি ভবন ধসে একজনের মৃত্যু হয়েছে, এতে আহত হয়েছেন আরও অন্তত 3 জন। এদিকে ইতিহাসের অন্যতম বড় দাবানলে পড়ছে বেলজিয়াম, আর গ্রিসে দাবানলে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে হারিকেন লালার প্রভাবে এখনও বিদ্যুৎহীন আছেন 2 লাখ মানুষ। ওরিসুল ইসলামের রিপোর্ট। বেশ কয়েক সপ্তাহ ধরে প্রাকৃতিক দুর্যোগের কবলে বিশ্বের বিভিন্ন দেশ। কোথাও অতিবৃষ্টি, কোথাও বন্যা, কোথাও আবার দাবানল গ্রাস করছে একের পর এক এলাকা, যা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন জরুরি পরিষেবা কর্মীরা।
ভারী বৃষ্টি হয়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়। সোমবার মাত্র 5 ঘন্টায় 201.7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে হঠাৎ বন্যার কবলে পড়েছে বিভিন্ন এলাকা। ডুবে গেছে কয়েকটি প্রধান সড়ক ও ঘরবাড়ি। পরিস্থিতির অবনতি হওয়ায় ম্যানিলা ও আশপাশের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। ভারী বৃষ্টিতে দক্ষিণ কোরিয়ার গোজে এলাকায় বন্যায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বৃষ্টির মধ্যেই ধসে পড়ে একটি আবাসিক ভবন। এতে হতাহত হন কয়েকজন। ভূমিধসের ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে 100 মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ভেসে গেছে অনেক গাড়ি, উপড়ে পড়েছে অনেক গাছপালা। কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে হারিকেন লালার প্রভাবে সৃষ্ট বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। এখনো ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন আছেন 2 লাখ মানুষ। এদিকে ইতিহাসের অন্যতম বিধ্বংসী দাবানলে পুড়ছে বেলজিয়াম। গত শুক্রবার শুরু হওয়া এই দাবানলে এরই মধ্যে পুড়ে গেছে প্রায় 3000 হেক্টর বনভূমি। জার্মানি সীমান্তের দিকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের কয়েকশো মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না গ্রিসের সালামিনা দ্বীপের জোড়া দাবানল। বাতাসের কারণে আগুন নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 250-র বেশি কর্মী ও বন বিভাগের 15টি দল। দাবানলের আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে যুক্তরাজ্যের ওয়েলসের দমকল কর্মীরা। আগুন নেভাতে মাঠে নেমেছেন প্রায় 200 সেনা সদস্য। দীর্ঘ তাপপ্রবাহ ও খরায় শুকিয়ে যাওয়া ঘাস ও গাছপালা আগুনকে আরো ভয়ঙ্কর করে তুলেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অরিসুল ইসলাম, 71। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে 4 জন। আহতদের মধ্যে 14 বছর বয়সী এক শিশুও রয়েছে। স্থানীয় সময় সোমবার বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর টেলিগ্রামে জানান, আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও 2 জনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া এই হামলায় ভ্যালেন্সকি জেলার কোলস্কোভো গ্রামের একটি ভবনে আগুন ধরে যায় এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর আগের রাতেই ইউক্রেন এ বছরের সবচেয়ে বড় হামলা চালিয়েছে বলে দাবি করে রাশিয়া। ওই হামলায় অন্তত 7 জন নিহত হন। অপরদিকে শনিবার রাতে ইউক্রেনের রাশিয়ার হামলায় অন্তত 7 জন নিহত এবং 39 জনের বেশি আহত হন। প্রথমবারের মতো সরকারি সফরে রাশিয়া যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। সোমবার রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। প্রেসিডেন্ট হওয়ার পর মিন অং হ্লাইং এর 5ম বিদেশ সফর হতে যাচ্ছে রাশিয়া। এর আগে তিনি ভারত, চীন, লাওস এবং চলতি মাসের শুরুর দিকে থাইল্যান্ড সফর করেছেন। সামরিক অভ্যুত্থানের পর যে কয়টি দেশ নেপিদের পাশে ছিল, রাশিয়া তাদের মধ্যে অন্যতম। তবে জান্তা প্রধান হিসেবে মিন অং হ্লাইং এর আগে 4 বার রাশিয়া সফর করেছেন। মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ফ্লাইংয়ের রাশিয়া সফরের মূল লক্ষ্য মিয়ানমার ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুসংহত করা এবং কৌশলগত সহযোগিতা বাড়ানো। দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক মহড়ার বিপুল ব্যয় এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপে দক্ষিণ কোরিয়ার অংশ না নেওয়ার বিষয়টি উল্লেখ করে পেন্টাগনকে এই নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মহড়া শুরুর কয়েক ঘন্টা আগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, এতে অংশ নিতে যুক্তরাষ্ট্র সম্মত হওয়ায় খুশি নন তিনি। একই সাথে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে নিজের খুব ভালো সম্পর্কের কথা তুলে ধরেন তিনি। ট্রাম্প আরও বলেন, এই যৌথ সামরিক মহড়া অত্যন্ত ব্যয়বহুল। একই সাথে উত্তর কোরিয়ার প্রতি এসব মহড়া বৈরী বার্তা পাঠায় বলেও মন্তব্য করেন তিনি। উলচি ফ্রিডম শিল্ড নামের বার্ষিক যৌথ সামরিক মহড়াটি সোমবার শুরু হয়েছে। আগামী 27 আগস্ট পর্যন্ত চলার কথা রয়েছে এটি, আর এতে প্রায় 18,000 দক্ষিণ কোরীয় সেনা অংশ নিচ্ছেন। গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে একটি ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা 3 আরোহীরই মৃত্যু হয়েছে। গ্রিসের স্থানীয় সংবাদ মাধ্যম কাছে মেরিনির এক প্রতিবেদনে বলা হয়েছে, বেল মডেলের ওই হেলিকপ্টারটি কাছের একটি হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল। দ্বীপটির ওপর দিয়ে উড়ে যাওয়ার কথা ছিল এটির, কিন্তু আকাশে ওড়ার ঠিক পরপরই এটি সাগরের পানিতে বিধ্বস্ত হয়। ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হয়েছে, ওই হেলিকপ্টারের পাইলটকে মাত্র 2 মাস আগে নিয়োগ দেওয়া হয়েছিল। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা না গেলেও এই বিষয়ে তদন্ত চলছে।
এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের নতুন নতুন খবর এবং বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে দুপুর 1:30টায়। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, থাকুন 71-এর সাথে।